যুবর যে দায়িত্ব, পার্টিটা করতে গেলে প্রথম যুবটাকে তুলতে হয়। সেই যুব কতটুকুনি সবল করতে পেরেছে জানি না, আমার জানা নেই। আমার এখানে সেই যুব সংগঠন আছে বা কতটুকুনি তারা সক্রিয় সেটা আমি বলতে পারবো না। যাই হোক, অনেকখানি এগিয়েছে। সেটা আপনাদের ওদিকে হতে পারে, কিন্তু আমাদের এদিকে সেভাবে এগোয়নি। এবার একটা কথা বলি, আপনারা বাস্তবটা শুনে রাখুন। মীনাক্ষীকে বাবুদা বলছেন? না, বিপ্লব বলছে। আমি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি, বলতে পারবো না সব জায়গাটা আমার এলাকার। আমি মনে করি আমার এলাকায় যতটুকুনি আমরা পার্টিটা করতে পারবো বা ভালো মন্দ যেটা বুঝবো, নিশ্চয়ই সার্বিকভাবে সেটা সব জায়গায় হবে। আমি সেই পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলবো। বর্তমানে আমাদের যা পরিস্থিতি, বামফ্রন্টের তথা সিপিএম এর, বামফ্রন্টের কথা আমি ছেড়েই দিচ্ছি, সিপিএম এর তাতে ভালো সংগঠনের মানে সংগঠন নেতৃত্বের অভাব, সংগঠনের নেতৃত্বের অভাব। যাদের হচ্ছে রাজনৈতিক দৃঢ়তা আছে, রাজনৈতিক দৃঢ়তা কার আছে আপনি বলুন তো? বিমান বসু ছিল, জ্যোতি বসু ছিল, কোথায় কি কোন গ্রামে কোথায় কি আছে, কার বাড়ি কোথায় কি সব বলে দিতে হতো। বিমান বসু পর্যন্ত তাই, আমার যতটুকু জানা। আপনি মুর্শিদাবাদে কে আছে বিমান বসু বলে দিতে পারবে, কিন্তু বাদ বাকি তার পরে আসুন কে বলতে পারবে? আমরা পঞ্চায়েতের সদস্য, ঠিক আছে, আমার পঞ্চায়েতের 6 জন সদস্য, এই রিসেন্ট একজন বেরিয়ে গেছে, তাহলে এখন মোটামুটি 5 জন আছে, ঠিক আছে। পঞ্চায়েতের এই মুহূর্তে যে অবস্থা, যদি এই অবস্থা চলতে থাকে আগামী 5 বছর, তৃণমূল করার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রশ্নটা এখানটায় যে আমাদের সেই সাংগঠনিক দক্ষতা কার আছে, সংগঠনটা হাতে ধরবে গে। সেই সংগঠনটা জেলায় জেলায় যে গ্রাম্য পরিস্থিতি, পঞ্চায়েতে যে লুটে খাওয়া, যে মোস্তান বাহিনী 100 দিনের টাকা, আবাস যোজনার টাকায় যে মোস্তান বাহিনী পুষত, সেদিন শেষ। কিন্তু নিজেরা মারামারি করছে, নিজেদের হাতের বাইরে চলে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই তথ্য, এইগুলো আলোচনা করবেন কার সাথে? আপনার কে আছে আপনার পাশে? আমার এখানে একটা পার্টি অফিস আছে, 2টো পার্টি অফিস, একটা জোনাল পার্টি অফিস আর একটা লোকাল পার্টি অফিস। জোনাল পার্টি অফিসে লোক যায় না, আর লোকাল পার্টি অফিসে, যেটা বাজারের উপরে, একদম অগ্রাট বাজারের উপরে একটা ছোট মতো পার্টি অফিস আছে, সেখানটা প্রতিদিন অন্তত 10-20 জন 25 জন ছেলে লোকজন বসে থাকে। কোনো এরিয়া কমিটির নেতার মনে হয় না যে একদিন হোক, সপ্তাহে 2 দিন হোক কি 1 দিন হোক, 8 ঘন্টা সময় দিই। তা আপনি সংগঠনটা করবেন কার নিয়ে, কি ভরসায় করবেন? এবারে বলুন আপনারা কি বলছেন। আচ্ছা, তোমার মনে হচ্ছে মীনাক্ষীর এখন ওই যোগ্যতা হয়নি রাজ্যের শীর্ষে নেতৃত্বে বসা সিপিআইএম এর? আমি শুনুন, আমি কাউকে নির্দিষ্ট করে কিছু বলবো না, কিন্তু আমার মনে হয় যেই আসুক সাংগঠনিক দক্ষতা দরকার। সাংগঠনিক দক্ষতা না হলে নির্দিষ্ট করে মীনাক্ষী, হ্যাঁ মুখ ভালো, বক্তব্য রাখে ভালো, আমি আপনাকে নির্দিষ্ট করেই বলছি, মীনাক্ষী, আপনার সৃজন, শতরূপ, এরকম যদি আমি আপনাকে বলি, এটা বক্তব্য ভালো, এরা স্টেজ উঠলে স্টেজ কাঁপায় ভালো। স্টেজ কাঁপালে তো হবে না, স্টেজ কাঁপালে আপনি বক্তব্য শোনার জন্য কিছু লোক আসবে, কিন্তু আপনার বুথ সংগঠনগুলো স্ট্রং করবে কে? এরিয়া কমিটিগুলো স্ট্রং করবে কে? যাতে এটা ভাবতে হবে। জেলা পার্টি অফিসে বসে বসে অর্ডার দেবো, জেলার নেতাগুলো তো নিচে রাখতে হবে। বুড়ো ধুর বুড়োগুলো জেলা কমিটি করে রেখেছেন, রাজ্য কমিটি করে রেখেছে, তাদের নাম ইয়ং ছেলেরা মানে, হ্যাঁ তাদের যোগ্যতা আছে, যোগ্যতা শিক্ষা করার যোগ্যতা। একটা কথা বলবো? বলুন। আপনার বয়স কত? ডোন্ট মাইন্ড, আমি কথাটা শুরু করবো ওখান থেকে। আপনার বয়স কত? 50। আমার 52। ঠিক আছে, শুনুন এবার যেটা বলছি আমি বলবো একটু। আচ্ছা, আপনার যুক্তিটা একদম ঠিক আছে। আমি যেটা এর আগেও সুখেনকে অনেক আগে প্রস্তাব দিয়েছিলাম, পার্টিটা উন্নতি নিয়ে, যখন নাকি আমার ইয়েটা ছেড়েছিল, ইউটিউবে রেকর্ডিং করেছিল, তখন বলেছিলাম যে পার্টির মূল জিনিসটা যেটা করা উচিত, বুথ ওয়াইজ এক একখানা বুথে 4টে ইয়ং মুখ, বুড়ো বয়স্ক যারা আছে তারা থাকুন, আমি তার বিরুদ্ধে না, 4টে করে ইয়ং মুখ তুলে আনা এক একখানা বুথে। জানি বিশাল কঠিন কাজ, 4টে করে মুখ যদি তুলে আনে এক একখানা বুথে,
এটাই দেখতে হবে, তারা ওই অঞ্চলটা দেখবে। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, প্রতিটা, যেটা নাকি এটা সম্ভব কিনা আমি জানি না, এখন থেকে পার্টিতে বসে ঠিক করে নিয়ে প্রতিটা বিধানসভায় এক একজন করে দায়িত্ব দিয়ে দিতে হবে যে তুমি ওই বিধানসভার বাইরে বেরোবে না, তুমি এই বিধানসভায় পড়ে থাকো, ওই বিধানসভাটা দেখে যাও। এইটা করতে হবে এবং সেটা ইয়ংদেরই দায়িত্ব নিতে হবে এবং মাথার উপর একজন করে বয়স্ক থাকবে। আর আরেকটা সংগঠনের জন্য যদি লোক আছে, আমরা যদি পার্টি কাজে না লাগাই কি করা যাবে বলুন তো? সুশান্ত ঘোষ কোথায় এখন? সুশান্ত ঘোষ বলুন তো, সুশান্ত ঘোষকে কাজে লাগায় না, এই না সেই না, অত অনেক দোষ আছে নাকি ওনার, সুশান্ত ঘোষকে কাজে লাগায় না। তারপর প্রতিটা এলাকায় আমাদের এখানে লোক আছে, ভালো ভালো ইয়ং ছেলে আছে, তাদের কাজে লাগায় না। কে বললো? সুশান্ত ঘোষ তো সংগঠনে রয়েছে, জেলা সংগঠনে রয়েছে এবং দায়িত্বে রয়েছে। সুতারনাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুশান্ত ঘোষকে দেখা যাচ্ছে। যতটা যাওয়ার কথা ছিল না দাদা, ততটা দেখা যাচ্ছে না। সুশান্ত ঘোষ আগে সেই সুশান্ত ঘোষ নেই এখন আর। ওনাকেও চেপে দেওয়া হচ্ছে, কেন চেপে দেওয়া হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। সুশান্ত ঘোষকে দায়িত্ব পুরো খোলা ছুট দিতে হবে। আমাদের পার্টিতে এটাই গন্ডগোল না, লাগাম টেনে রাখা উচিত। লাগাম টেনে রেখেছিল বলেই 34 বছরে এই সাজান ফাজান তৈরি হয়নি। যাই হোক, এই সাজান ফাজান কিন্তু 34 বছরে তৈরি হয়নি, এই লাগামটা ছিল বলে। লাগামটা দরকার, কিন্তু এই সুশান্ত ঘোষ, তারপর হলো আপনার সুজন চক্রবর্তী, তারপর হলো আপনার শ্রমিক লাহিড়ী, এদেরকে খোলা ছুট দিতে হবে। আর মীনাক্ষী, প্রতিকূল, সৃজন এদের কথা যে দাদা বললেন, আমি বলছি এদেরকে খোলা ছুট দিতে হবে। এদেরকে এলাকায় এলাকায় পুরো খোলা ছুট দিতে হবে। এইটা বলবে ওটা বলবে না। মনে করে দেখুন, একটা জিনিস উদাহরণ দিচ্ছি আমি, একমাত্র যাদবপুর নির্বাচনের সময় সৃজন একটা বক্তব্যে বলেছিল ওরা 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমরা আসলে আরো বেশি দেবো। তারপর থেকে কিন্তু ওই ভাষণটা আর দেয়নি। আর আজকে ওই আমি যেটা বলতে যাচ্ছিলাম সুগনকে বলে দিই, আজকে অরিত্র দত্তমণি খুব সুন্দর একটা সাক্ষাৎকার দিয়েছে, বামেরা কেন পারছে না। ওর কথাটা হলো বামেরা পারছে না কেন, উপরের দিকে না, নিচের লেভেলে, গ্রাসরুট লেভেলে তৃণমূলের লোকেরা যেরকম প্রতিটা মুহূর্তে তাদের উন্নয়ন নিয়ে মানুষের দরবারে দরবারে যাচ্ছে, মানুষকে বারবার করে একটা কথা 10 বার করে বলছে যে তুমি লক্ষ্মী ভান্ডার পেয়েছো না, তুমি রেশনটা পেয়েছো না, তুমি স্বাস্থ্যসাথী পেয়েছো না। এইটাকে যে মানে ওভারকাম করে যে কিছু বলতে হবে, নিচের তলা থেকে বলাটা শুরু করতে হবে। সবার নিচের তলাতে গেলেই তো মারধর খাবে। এই জিনিসটা করতে পারলে, নিচের তলার থেকে কিছু না করলে, মানে ডাউন আপ, বটম আপ যাকে বলে, বটম আপ করতে হবে। উপর থেকে নিচে না, নিচের থেকে উপরে। সেটা প্রতিটা বুথে 4 জন করে ইয়ং ছেলেকে যদি দায়িত্ব দেওয়া যায়, এবং ভালো ছেলে আছে, ছেলে নেই এটা বললে এই কান্না আমি শুনবো না। প্রতিটা এলাকায় এরকম 4-5টা ছেলে পাওয়া যাবে প্রতিটা বুথে, তাদের দিক না। আরে এমনিতেই তো শূন্য আছি, তাদের দিয়ে একটু দেখুক না, পার্টি একটু চেঞ্জ করুক না। আর বয়স্করা তো আছেনি, ওরা তো থাকবেনি। আর বিমান বসুর কথা উনি বললেন, বিমান বসুর সাথে মীনাক্ষীর তুলনাটা দাদা একটু বেশি হয়ে গেল। কারণ বিমান বসুর অভিজ্ঞতাটা দেখুন দাদা, কত বছরের অভিজ্ঞতা। ওনাকে ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক সন্ন্যাসী বলা হয়, একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক সন্ন্যাসী বিমান বোস। আমি ওই কথার সঙ্গে ওইটা তুলনা করিনি, আমি তুলনা করিনি। আমি বলতে চাইছি যে সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক একজন নেতৃত্ব, সেই যখন লোকরা জানবে, দাদা এত টাইমটা দিতে হবে। বিমান বসুর মতো অভিজ্ঞতাটা পেতে ওকে টাইম দিতে হবে। না, একটা কথা আমি বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে মীনাক্ষী কি সত্যি বিভিন্ন জায়গায়, উনি তো যুবর দায়িত্বে রয়েছেন, তাহলে উনি কি সত্যি যুব সংগঠন শক্তিশালী করতে পেরেছে? আজকের নিচুর তলা, গ্রাউন্ড লেভেল, যেগুলো পঞ্চায়েত লেভেল যদি বলি, পঞ্চায়েত লেভেলে বুথে বুথে যুব সংগঠন কি সত্যি রেডি করতে পেরেছে মীনাক্ষী কিন্তু 2021-এর আগে থেকে দায়িত্বে রয়েছে। আমার মনে হয় না দাদা, এই কথাটা ঠিকই বলেছে। যুব সংগঠন সেরকম সংগঠন আমি আমার এলাকাতে আমি দেখি না। আমার এলাকাতে কিছুই তো দেখি না, যুব ছাত্র কিছুই দেখি না। আরেকটা কথা দাদা দামি বলেছেন, যেমন বলেছেন যারা নেতা রয়েছেন, যেমন উনি বিমান বসুর কথা বলেছেন, উনি
বলছেন উনি আজকের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা চলে যাক, প্রত্যেক কটা গ্রামের নাম হয়তো জানেন উনি। উনি হয়তো কারুর বাড়ি বসে খেয়েছেন, সেই বাড়িটার নামও হয়তো জানে, ওই লোকটার নামও হয়তো জানে। গ্রামে গ্রামে একটা আঁতাত ছিল, সকলের সঙ্গে একটা মানে মানে বোঝাপড়া ছিল, একটা রিলেশন ভালো ছিল। এই প্রজন্মের যারা নেতা রয়েছে তারা কি সত্যি প্রত্যেক কটা গ্রামের নাম জানে যতটা সম্ভব বলতে পারবে, বা ওই গ্রামে গিয়ে ওই জনসংযোগ তৈরি করতে পেরেছে? নাকি শুধু যেমন বললো স্টেজে উঠছে, ভাষণ দিচ্ছেন, কিছু মানুষ জড়ো হচ্ছে, এই কাজটাই না সংগঠন শক্তিশালী করতে পারে? আমার কথা ছিল। না না, সেই জায়গাটায় হ্যাঁ যেতে বলো। হলে না, সেই জায়গাটায় যেতে হলে, দাঁড়া একটু সেই একটু। হ্যাঁ, সেই জায়গাটায় যেতে হলে না বিমান বসুর অভিজ্ঞতাটা মাথায় রাখো সুগন্ধা। এটা বারবার করে ভুলে যাচ্ছি আমরা অভিজ্ঞতাটা। দাদা আপনি একটু 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 চুপ করলে আমরা একটু বলি। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি যে এই যে আমাদের এই 2016 পরের কথা বলছি, আপনি একটু ভালো করে খেয়াল করুন তো, এই বিজেপির নেতাগুলো গ্রামে গঞ্জে গিয়ে কার মাটির বাড়ি খাচ্ছে, নাটক সে হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু এই নাটকটা করতে করতে আপনার দলের লোক ওই নাটকে ভিড়ে গিয়ে, যেটা জানেন কি, কিন্তু আপনার দলের লোক দেখুন কার বাড়ি গিয়ে খেয়েছে, কার বাড়িতে বসে কারেতে বসে খেয়েছে দেখান নাকি। হ্যাঁ, কোনো একটা মিছিল করেছে, মাটিতে বসে মীনাক্ষী খেয়েছে, কোনো একটা মিটিং এ হয়েছে শতরূপ গিয়ে মুড়ি খেয়েছে, এটা আলাদা বিষয়। কিন্তু ওই যে বাড়ি বাড়ি গিয়ে একটা ঘটনা ঘটেছে বা একটা ইয়ে হয়েছে, সেই এলাকায় চলে যাওয়া, আদিবাসী হোক অমুক হোক, সেখানে গিয়ে যেই খেয়ে তাদের বাড়ি গিয়ে খাওয়া, এই যে জায়গাটা, এই যে নাটকটা, যখন এই নাটকে কিন্তু আমাদের লোক নেতারা কেউ ওই নাটক, আমাদের নেতারা কেউ ওই নাটকটা করতে পারেনি। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তবে তো তৈরি হবে। আপনি ভাবুন, আমি আমি আপনাকে বলছি, আমার মগরাহাটে, আমি মগরাহাট পূর্ব পঞ্চায়েতের সদস্য, মগরাহাট পূর্ব পঞ্চায়েতের সদস্য। আমার পূর্ব অঞ্চলে এই মুহূর্তের যে অবস্থা, আমরা অন্তত চার পাঁচটা গ্রাম চাঙ্গা করে নিতে পারবো। কিন্তু কি ভরসায় করবো? এইসব ছেলেদের আনবো, কি ভরসা আনবো? এরিয়া কমিটির নেতা পার্টি অফিসে আসার সময় পায় না। এই সুকেন্দার মাধ্যমে যে রাজ্য কমিটিতে বললাম, রাজ্য কমিটি বা জেলা কমিটি কেউ খোঁজ নেওয়ার মতো লোক নেই এখনো, যে একটা আলোচনা, হ্যাঁ কি হয়েছে, কি সমস্যাটা, ঠিক আছে এসো একদিন বসি কথা বলি, ঠিক আছে কিভাবে এগোই, এটা যেরকম একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই সোনারপুরে কি সালাম না কি কালাম একটা ধরা পড়েছে না, বিচার করতে পারি, জামাল, মগরাহাটেও জামাল আছে, ঠিক আছে, ওই সেম একই কায়দা করে, একই কায়দা। কিন্তু তার থেকে যে প্রতিরোধ করবে, তাদের করার ক্ষমতা আছে, তাহলে তাদেরকে তো পদে তুলে আনতে হবে। তারা কেউ চোরও নয়, চামারও নয়, কিন্তু তাদের প্রতিরোধ করার ক্ষমতা আছে। তাহলে তাদের উপর প্রোটেকশন দিয়ে তাদেরকে তুলে আনতে হবে, তাদের পাশে থাকতে হবে, নেতৃত্বের পাশে থাকতে হবে, তাদের তবে তো তৈরি হবে। শক্ত জায়গায় শক্ত লোক না হলে কি আপনি সংগঠনটা করবেন কিভাবে? তা সেই লোকগুলোকে আমি পার্টিতে এখনো এজই দিইনি। তারা এখনো পঞ্চায়েত সদস্য, এখনো তার একটা ভাই পঞ্চায়েতের সদস্য আমার সাথে, সিপিএম এর সদস্য। তৃণমূল গিয়েছিল, তৃণমূল থেকে ফিরে এসেছে সিপিএম এ। তার বাবা আগে পঞ্চায়েতের প্রধান ছিল, মাঝখানে কোনো পার্টির এই দুর্ব্যবহারের জন্য তারা টিএমসি চলে গিয়েছিল, আবার ফিরে এসে। আমি পুরাতন ইতিহাস আর বললাম না, ঠিক আছে, বলছি। তো সেই আসার পরে এখনো তাকে এজিতে পর্যন্ত নাম দেয়নি। আপনি লড়বেন কি নিয়ে? কিন্তু এটা কেন হচ্ছে, মানে কেন হচ্ছে বলে আপনার মনে হয়, আপনার ধারণা? আপনার এরিয়া কমিটির তাদের যদি দায়বদ্ধতা না থাকে, মানে তাদেরকে একটা গায়ে হেলামি এরকম রয়েছে, আলস্য রয়েছে নাকি অন্য কোনো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হবে কোন, আমি আমার ব্যবসা নিয়ে থাকি, বউ আছে, ছেলে আছে। তোর ওরম এরিয়া কমিটি রাখার তো দরকার নেই। কে বলবে? তাঁরই তো উচিত পদত্যাগ করা বা ছেড়ে দেওয়া। আমি বলছি কে বলবে? এই এরিয়া কমিটির উপর নির্ভর করে জেলা কমিটি আছে, জেলা কমিটির উপর নির্ভর করে রাজ্য কমিটি আছে। কে কার বলবে? এই যে এই ব্রাঞ্চ থেকে বা এরিয়া কমিটি এই যে রিপোর্ট গুলো দেবে না, ভোটের বিপর্যয়, আপনাকে আমি বলেছি 100% ফেক রিপোর্ট যাবে সব। কি বলবো? সেই জন্যই তো আমরা রতন বাগচিকে ফোন করা, বলতে যাব বা কথা বলার সময় সুযোগ চেয়েছি, সময় চেয়েছি, পাইনি। আমার একটা কথা ছিল, ঠিক বলছি যে 1 নম্বর কথা বলেনি যে ওই যে বললে না, তুমি নিজে উত্তর দিয়ে দিয়েছো, তবুও তোমার কথাটা একটু রিপিটেশন করতে হবে। যে রিগিং করছে, মায়া খান না শুনতে ভালো লাগছে না, ঠিক আছে?
রিগিং করছে, আমরা রুখতে পারছি না বলেই না রিগিংটা করতে পারছে। আমরা রুখতে পারলে সে রিগিংটা করবে কি করে? 1 নম্বর। 2 নম্বর, এইটার একমাত্র সলিউশন এই যে এরিয়া কমিটি থেকে শুরু করে লোকের নেতারা কোনো কানে নেয় না, এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায়। সমস্যার সমাধান নাকি ওই ইমেল দিয়েছিল, ইমেল দিয়ে হবে না। ইমেল সাধারণ গ্রামের মানুষ বোঝে না। একটা ফোন নাম্বার অন্তত হেল্পলাইন নাম্বার চালু করা উচিত, আর 3-4টে হেল্পলাইন নাম্বার চালু করে পার্টির একদম ডিটো মানে করা উচিত। প্রতিটা কথা মানুষকে বলে দেওয়া উচিত, এই নাম্বার দেওয়া থাকলো, আপনারা আপনাদের কথা আমাদের ফোনের মাধ্যমে জানান। এত টাকা খরচা করে একটা কল সেন্টারও খুলতে পারে আমি মনে করি। সেটাই 5-6 জনকে বসিয়ে দিলে, টেলিকলার বসিয়ে দিলে ইজিলি কল অ্যাটেন্ড করতে পারবে, রেকর্ডেড করতে পারবে, কলগুলো শুনতে পারবে, একটা কোয়ালিটি রেখে দেবে, কলগুলোকে শুনবে, কি কল বলছে, সেখান থেকে বেশিরভাগ ম্যাক্সিমাম ইস্যু যেই ইস্যুতে উঠে আসছে সেই ইস্যু অনুযায়ী কাজ করবে এবং কথাগুলোর নাম সিক্রেট থাকবে। এইটা করতে হবে, এটা করতেই হবে, এটা ছাড়া উপায় নেই। নাহলে অরিত্র, আমি বলছি যে যে প্রশান্ত কিশোর বলছি তো, আমার যা দেখেছি অরিত্র দত্তমণিকের যা কথা শুনেছি, আমার মনে হয় ওকে ইন্সট্রাক্টর নিয়োগ করুক, অরিত্র দত্তমণিককে। অনেক কথা, অসাধারণ কথা বলছে। শোনো একটা কথা বলি আমি এখানে। ওকে ইন্সট্রাক্টর নিয়োগ করলে সিপিএম আরো তাড়াতাড়ি বিনষ্ট হবে, তার কারণ ওর মাইন্ডসেটটা হচ্ছে একেবারে মানে অ্যান্টি সোশ্যালিস্ট, একটা পুরো ক্যাপিটালিস্ট মাইন্ডসেট, ঠিক আছে? ও নিজে বলেছে যে সিপিএম এর উচিত এখন কর্পোরেটের কাছ থেকে টাকা নেওয়া। ও সেল মার্কেটিং ছাড়া কিছু বোঝে না। ওর জন্য বিজেপি বা তৃণমূলের মতো দলগুলো ঠিক আছে, ও একেবারে অ্যান্টি সোশ্যালিস্ট একটা মানুষ। বাবুদানাকে কথা বলছেন, ওনাকে বলি গঠনমূলক কথাবার্তা বলুন না, ওই সব কথাবার্তা এখন আর শুনে লাভ নেই, বুঝলেন? গঠনমূলক বলুন, কি করলে কি হবে সেইটা বলুন। অরিত্র দত্তবণিক ওইসব বাজারি এদের কথাবার্তা না বলাই ভালো। আমাদের খারাপ ভাববেন না এটা। না না না, খারাপ কেন ভাববো? আপনার পছন্দ নাই হতে পারে, আমি যেটা পছন্দ না। আপনি তার কথাটা আমি বলছি, ভালো কথা বলেছে নিশ্চয়ই, একটা বাস্তব সঙ্গত কথা বলেছে যে নিচুতলার আমাদের সংগঠন খারাপ, সেটা ঠিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই রকম লোককে যে আমাদের পার্টিতে রিক্রুটমেন্ট, এটা অবাস্তব জায়গায় চলে যাচ্ছে। আমি ওর কথা বলিনি, আমি ওর উদাহরণ দিয়েছি। আচ্ছা, কথাটা বলেছি, হতে পারে অনেক। একটা হেল্পলাইন চালু করাটা এটা কি খারাপ প্রস্তাব? না না, সেটা নয়। আমি একটু কথা বলি এখানে তাহলে। দেখো, বাম রাজনীতি যখন তুমি করেছো এবং বামেদের কর্মী ছিলে, এখনো আছো নিশ্চয়ই, সেখান থেকে নিশ্চয়ই তুমি ভালো মতোই জানো বামেরা কখনো এমন ধরনের স্টেপ নেয় না যে বাইরে থেকে কাউকে হায়ার করবে এবং তার রায়ে দল চলবে, এমন নয়। কারণ দলের মধ্যে অনেকেই রয়েছে, অনেক 34 বছর ক্ষমতায় ছিল, তার অভিজ্ঞতাও রয়েছে। এই সময় হয়তো তাদের কাছে সময়ের মানে কি বলবো, অনুকূল নয়, প্রতিকূল চলছে। তার মানে এই নয় যে অনুকূল আসবে না, অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে আসবে। বিভিন্ন ভুল হচ্ছে, আমরাও এর আগে আলোচনা করেছি অনেকবার। কংগ্রেসের সঙ্গে হাত ধরা ঠিক হয়নি, ইন্ডিয়া অ্যালায়েন্সে যাওয়া ঠিক হয়নি, সেই সময় আমাদের মোটিভ ছিল ওই বিষয়ে আলোকপাত করা এবং এই কারণেই ডুবেছে। এবার ধীরে ধীরে যখন ওটা চলে গেছে, আরেকটা আসছে। ব্যাপারটা কি হয়, লোকসভা নির্বাচনের আগে বামেদের কিন্তু এইসব ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনাই হয়নি বা কেউ করেই নি, কারণ কেউ প্রয়োজন বোধ করেনি। সবাই ভেবেছিল সংগঠন ঠিকঠাক আছে। হেরে যাওয়ার পরে এখন মনে হচ্ছে এরকম ইস্যু অনেক রয়েছে যেটা বামেরা কিন্তু যারা নেতৃত্বে রয়েছে, ওপর নেতৃত্বে, এমন নয় যে জানে না। আমি যেটা ভাবছি বা তুমি যেটা ভাবছো, ওখানে কিন্তু অনেকেই রয়েছে। দেখো, ওরা সবসময় রাজনীতি নিয়ে থাকে, এর মধ্যে ডুবে থাকে। ওদের সবসময় ভাবে কি করে সংগঠন শক্তিশালী করা যায়। এমনটা তো নয় যে সিপিআইএম রাজ্য সম্পাদকের দায়িত্বে বা রাজ্য সম্পাদক মন্ডলীতে যারা রয়েছে বা দায়িত্বে যারা রয়েছে, বামেদের দায়িত্বে যারা রয়েছে, তারা ভাবে না, তারা জানে না। তারা সব জানে। আজকে আমরা যেটা ভাবছি, কোথাও না কোথাও আমারই না, ওরা কিন্তু অনেকদিন আগেই সেটা ভেবেছে, কিন্তু ভেবেও তার রাস্তা, ওয়ে আউট, মেন জিনিস হচ্ছে ওয়ে আউটটা বার করা। এগুলো তো সমস্যা হচ্ছে। আমি ওয়ে আউটটা তো বলছিলাম, আমি ওটাই বলছিলাম। হ্যাঁ, বলছি এই যে রাজ্য থেকে জেলা, এরা যদি জেলা থেকে নিচে একদম বলছি, পার্টি মেম্বার থেকে রাজ্য কমিটি, সব থেকে আগে যদি নিজেদের দুর্বলতা, নিজের ব্যক্তি দুর্বলতা, এইটা যদি যতক্ষণ না এরা এর সমাধান করবে ততক্ষণ পার্টি কোনোদিন এগোবে না। যে পার্টি মেম্বার সে একটা রিপোর্ট দিচ্ছে ব্রাঞ্চে বসে, ঠিক আছে আমরা কেন হারলাম, আর সেই এরিয়া কমিটি বসে রিপোর্ট দিচ্ছে আমরা কেন হারলাম, আবার এই জেলা রিপোর্ট দেবে আমরা কেন হারলাম। কেউ বলবে না কিন্তু যে আমি কতটা কাজ করতে পারলাম, আমি কতটা পারলাম না।
এইটা কিন্তু কেউ আলোচনা করছে না, এইটা কিন্তু কেউ বলছে না, বুঝলেন তো? এইখানেই হচ্ছে মজ্জায় ঘুণ ধরা জিনিস। এইটা যতক্ষণ না আপনি পর্যালোচনা করবেন যে কেন ওই এরিয়া কমিটি কাজ করছে না বা করতে পারলো না, বা ওই পার্টি মেম্বার গুলো কেন এই কাজ করতে পারছে না, বা বারবার বলা সত্ত্বেও কেন এরা বেরোচ্ছে না, মানুষের সঙ্গে সংযোগ করছে না, এই পর্যালোচনা যতক্ষণ না আসবে, ওই বিজেপি হাওয়া, এই মিডিয়া এই করেছে, টাকার কাছে হেরে গেছে, এইসব ফেক রিপোর্ট দিয়ে কি হবে? কোনো লাভ নেই। তোমার কেন মনে হচ্ছে যে সত্যি এর কারণ কি মনে হচ্ছে তোমার? কারণ বলতে ওই যে নিচুর তলায় যারা কর্মী রয়েছে তারা কেন রাস্তায় নামছে না, এরিয়া কমিটিতে যারা রয়েছে কি কারণে তারা নামছে না, কি মনে হচ্ছে? আমি ওই কি বললাম, ধরতা ধরে আছি, ইনিশিয়েটিভ নেই। কিন্তু যারা কাজ করতে চায় বা যারা কাজ করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে মানসিকতা বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার যে প্রবণতা, এইটা আস্তে আস্তে পার্টি সরে যাচ্ছে। ঠিক আছে, এই পার্টি যতক্ষণ না সক্রিয় পার্টি কর্মীদের পাশে থাকবে বা তাদেরকে উৎসাহিত করবে ততদিন পার্টি এগোতে পারবে না। ওই যারা দুর্বল তাদেরকে নিয়ে ওই রিপোর্ট তৈরি করে ছেড়ে দেওয়া বাজারে, ও হবে না একেবারে। একদম। আপনি একটা কথা বলি, এই মুহূর্তে আপনার দরকার এলাকা ভিত্তিক আপনাকে খুঁজতে হবে সক্রিয় পার্টি। সে বয়স্ক হতে পারে, কম বয়সী হতে পারে, ক্ষমতা ধরার মতো ক্ষমতা আছে তার, সেরকম লোককে আপনাকে চুজ করে বের করে আনতে হবে। প্রচুর আমাদের আশেপাশে প্রচুর পাড়া আছে যেগুলো বুথ আছে, যেখানে টিএমসি জিতেছে, বিজেপি জিতেছে, সেই সব এলাকা থেকে এখন প্রচুর ছেলে আসছে যাদের ক্ষমতা আছে। হ্যাঁ, ধর বললে ধরে আনবে এরকম ক্ষমতা আছে, সব ছেলেরাও যোগাযোগ করছে। কিন্তু প্রশ্ন ওই একটাই যে দাদা কিছু হলে কি থাকাবে, সিপিএম এর তো কিচ্ছু নেই, বুঝলেন? কিন্তু যদি একটু ইনিশিয়েটিভ নেয় পার্টি, যদি একটু মাথা ছাড়া দেয় দেয় মানে সক্রিয় হয়, ওসব ছেলেকে নিয়ে আসা আমাদের পক্ষে কোনো ব্যাপার নয়। কিন্তু কার সঙ্গে আলোচনা করব আর কার নিয়ে এইগুলো পর্যালোচনা হবে যদি এরিয়া কমিটি যদি পার্টি অফিসে না বসে? এগুলো তো আলোচনার বিষয়। এটা আমি আপনার সাথে আলোচনা করছি, আপনি আমার এরিয়া কমিটির লোক না। আপনার সঙ্গে আলোচনা করা মানে আপনি হয়তো কোনো রাজ্য নেতার কাছে বলবেন এই পর্যন্ত। কিন্তু আমার এলাকায় যে আমি যে এরিয়া কমিটি থাকি, এরিয়া কমিটির নেতৃত্বরা থাকে, তারা যদি পার্টি অফিসে না বসে তা আপনি পর্যালোচনাটা করবেন কার নিয়ে? এই যে আপনি মুর্শিদাবাদ হোক, কুলতলি হোক, কুলতলি এখন ভয়াবহ অবস্থা। আমাদের এই কুলতলি আমি তো জানি, কুলতলি ভয়াবহ অবস্থা। আমি ছেড়ে দিচ্ছি, এরকম কিছু জায়গা থাকতে পারে। মুর্শিদাবাদ ধরুন এখন অনেকটাও, আমি যতটুকুনি জানি খুব বেশি না হলেও, যে মুর্শিদাবাদ মোটামুটি একটা সংগঠন ধরার মতো জায়গা। তাহলে সেই সব এলাকাগুলো যদি পার্টি এগুলো চিহ্নিত না করে, সেই সব জায়গাগুলো ধরার পজিশন না করে, তাহলে কি করে হবে? আচ্ছা, ওখানে ওই কুলতলি জয়নগরে ওইসব জায়গাগুলো এসইউসি তো আগে ছিল, ওদের সংগঠন কেমন? সব তৃণমূল। আচ্ছা, সব তৃণমূল। তো আরএসপি তৃণমূল, এসইউসি তৃণমূল, সব তৃণমূল। আচ্ছা, কি করবে? প্রোটেকশন যদি দিতে না পারে, আলটিমেটলি যেই দলটা প্রোটেকশন দেবে সেই দলটার কাছেই যাবে। অন্তত বিজেপিতে যায়নি, এটা এটা একটা আমার কাছে সুখের কথা আছে। অন্তত বিজেপিতে যায়নি, এটা একটা সুখের কথা। আমি বলছি অন্তত বিজেপিতে যায়নি আর কি। ওরা বিজেপিতে যায়নি কারণ বিজেপিতে সংগঠন যায়নি ওখানে। যদি বিজেপির সংগঠন ওখানেও চলে যেত, ওরা বিজেপিতেও চলে যেতে পারতো। 2011 সালে সব চলে গেছে, 2011 সালে সব চলে গেছে, তখন বিজেপি কোথাও ছিল না। আর বিজেপি সত্যি কথা বলতে এখনো যদি দেখো, ওই কুলতলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেমন ওই যে মগরাহাট যেটা বলছেন দাদা, জিজ্ঞাসা করে দেখো ওনাকে, বিজেপির সংগঠন নেই কিন্তু বিজেপি ভোট পাচ্ছে বামেদের থেকে অনেক বেশি। সংগঠন নেই কিন্তু ভোট পাচ্ছে, কারণ কি? যারা টিএমসির বিরুদ্ধে ভোট দিতে চাইছে, বামেদের আর পছন্দ করছে না, তারা মনেই করছে বিজেপি পারবে টিএমসি কে হটাতে। যার ফলে, কারণ বামেদের কাছে সুযোগ রয়েছে, যদি সংগঠন শক্তিশালী করে ওই মানুষগুলোর মনোভাব, মানে কি বলবো, ওই মানুষগুলোর বিশ্বাস আবার বামেরা ফিরে পেতে পারে। ফিরে পাচ্ছে না কারণ পারবে না, কারণ ওই একই ইস্যু, কংগ্রেসের সঙ্গে হাত ধরেছে, অনেকেই পছন্দ করছে না। না, নিজেদের নেতার প্রতি ভরসা থাকবে তো। নেতার প্রতি আমাদের ভরসা নেই, তার কর্মীদের কি ভরসা থাকবে? বাবুদা কি বলছে? হ্যাঁ, বাবুদা, তুমি যে কথাটা বলছি না, এটাই সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ম্যাজিক।
যে আমাদের এখানে বিজেপি বলে কিচ্ছু নেই জানো, এই নৈহাটি ব্যারাকপুর অঞ্চলে বিজেপি বলে কিচ্ছু নেই, কোনো প্রচার নেই, কিছু নেই। বিজেপি এত ভোট কি করে পেল? বিজেপির সংগঠন সোশ্যাল মিডিয়াতে আছে। শ্রীরামপুরেও নেই। শোনো, এই আচ্ছা, যাদবপুরে এত ভোট বিজেপি কি করে পেল? প্রচার দেখেছো? প্রচার সৃজন যা প্রচার করেছে, বিজেপি তার 10% প্রচার করতে পারেনি, ভোটটা পেল কি করে? বিজেপি কি করে পেয়েছে জানো? বিজেপি হয়তো সংগঠন হয়তো রেডি করতে পারেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দারুণ সংগঠন রেডি করে গেছে। আজকের যদি দেখো সোশ্যাল মিডিয়াতে ওদের যা সংগঠন রয়েছে, এত গ্রুপস রয়েছে, এবং প্রত্যেকটা পরিবারে যদি একজন ব্যক্তি যদি ওই গ্রুপের সদস্য হয়ে যায়, প্রত্যেকটা পরিবারই কিন্তু ওই বিজেপি হয়ে গেল। মাথায় রাখবে, কারণ বাড়িতে চলছে, সব জায়গায় চলছে, তোরা ওইভাবেই সংগঠন শক্তিশালী করেছে। আরে ওটাই, হ্যাঁ ওটাই আমি তোমার ওই কথাটাই শুনতে চাইছিলাম। তুমি বললে না কিছুক্ষণ আগে সিপিএম পার্টি এরকম ভাবে করে না, আমি এটা করতে বলছি না। আমার কথাটা হলো, বিধবা বিবাহ তো আগে ছিল না, তারপরে তো বিধবা বিবাহ চালু হলো। একটা জায়গায় রিজিড করে থাকলে তো চলবে না। আমার রিজিড ধারণা থেকে কিছু কিছু ধারণা ভাঙতে হবে, একটু ভাঙতে হবেই হবে, একটু ভাঙতে হবে, না ভাঙলে হবে না। বাবুদা একটা প্রশ্ন তোমাকে আমার, এটা হচ্ছে যদি ধরো বিজেপি কখনো ভাবলো যে আমরা এত রিজিড হব না, আমরা এবার সেকুলার রাজনীতি করব, তোমার মনে হয় বিজেপি বলে কোনো দল থাকবে? কোনোদিনই থাকবে না। বিজেপির ইউএসপি হচ্ছে গিয়ে ধর্মান্ধতা, বিজেপির ইউএসপি হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি মুসলিম বা এই ধরনের কথাবার্তা। ঠিক সেই রকম প্রত্যেকটা দলের তো কিছু বেস থাকে, মানে বিশেষ করে এই ধরনের মতাদর্শ ভিত্তিক দলে। আমি মতাদর্শ থেকে বেরোতে বলছি না। আমার কথাটা হচ্ছে প্রত্যেকটা একটা বেসিক জিনিস থাকে তো। আমি শুধু তোমার ওই কথাটারই মানে ইয়ে করেছি, ওই কথাটার সঙ্গে মত পার্থক্য হয়েছে আমার। সেটা হচ্ছে যে অরিত্রের মতো লোককে এখানে সংগঠনে আনতে হবে। অরিত্রের মতো লোককে সংগঠনে আনলে সিপিএম এর আরও ক্ষতিই হবে, বই কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে ও এই পার্টির বেসিক জিনিস যেটা, যে ভূমির ওপর দলটা দাঁড়িয়ে আছে, ও সেই ভূমিটাকেই অস্বীকার করছে। বুঝতে পেরেছো তো? ও মানে যে কোনো রকমের সোশ্যালিজমের ভাবনা কি, ও যদি সোশ্যালিস্টই না হয় তাহলে কমিউনিস্ট কি করে হবে, বা কমিউনিস্ট রাজনীতি কি করে বুঝবে? হ্যাঁ, আমি মেনে নিয়েছি, আমি ওটা মেনে নিয়েছি। আমি অরিত্রকে আনতে বলিনি, আমি অরিত্র বলছি অন্য কোনো রিজিড ধারণা থাকতে পারে। হ্যাঁ, আমি কথাটা বলছি। ধরো একটা নাম বলছি, আমি একটা নাম বলছি। চন্দন সেনের নাম শুনেছো তো? এই যিনি নাটক করেন। হ্যাঁ। চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী, এদের একটু পার্টিতে ডাইরেক্ট ইনভলভ, কেন তা বলো বাদশা মৈত্র, এদের একটু ডাইরেক্ট পার্টিতে ইনভলভ করালে আমার মনে হয় অনেকটা পার্টি নড়ে চড়ে বসবে। আচ্ছা, তোমার কি করে মনে হচ্ছে এরা ইনভলভ নেই? আমার মনে হচ্ছে এরা ডাইরেক্ট ইনভলভ নেই। না, তুমি কোথাও না কোথাও একদমই ভুল ধারণা। এখানে একটা কথা বলে নি। আপনি ওই যে বলছেন যে সব্যসাচী, বাদশা মৈত্র, চন্দন সেন বলছেন তো, এমনি সব্যসাচীর যা বয়স হয়ে গিয়েছে তাতে করে ওনার আর সেই ইয়ে নেই। না, সে চন্দন সেনেরও নেই, চন্দন সেনের ক্যান্সার। এবার বলি বাদশা মৈত্র পার্টি সাংগঠনিক করে ঠিক আছে, কিন্তু আমি বেশি বলছি না, কিন্তু এদের উনি যা বলতে চাইছে এদেরকে করানো সম্ভব না।